ওখানে? ওখানে কে আছেন? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ওখানে কে আছেন? কে ওখানে? আরে তুমি তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কেন? তোমার কি মনে হয়েছিল? অন্য কেউ? কিছু না। কিছু না যখন কিছু করা যাক। আরে এবার তুমি থামো তো। আর কত ভালোবাসবে তুমি? ঠিকই বলেছ, খুব ভালো কথা। তুমি তো এখানে বাপের বাড়িতে খুব ভালোই আছো, আর আমি ওখানে একা। তুমি জানো আমার কি অবস্থা হচ্ছে তোমাকে না দেখে? আচ্ছা, আর যখন আমি ওখানে থাকি তখন তো বারবার জিজ্ঞেস করো বাপের বাড়ি কবে যাবে, আমি তবে একটু শান্তি পাবো, ইত্যাদি ইত্যাদি। আর এটা তো সব স্বামীরাই তাদের স্ত্রীকে বলে থাকে। এই কথাটা এত সিরিয়াস নেওয়ার কি আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে যখন ভালোবাসার কেউ যখন কাছে না থাকে তখনই তার ভ্যালু বুঝতে পারা যায়। আচ্ছা, তাহলে আমার ভ্যালু বুঝতে পেরেছো? অ্যাবসলিউটলি 100%, একদমই ঠিক। সেই জন্যই তো আমি তোমায় নিতে এসেছি। কিন্তু আমি তো তোমার সাথে যেতে পারবো না। কেন? আরে মা, বাবা আর ভাই গ্রামে গেছে। আমার ঠাকুরদার দাদা আসলে মারা গেছেন, সেই জন্য ওদের যেতে হয়েছে। তো তুমি গেলে না? না, বাড়িতেও তো কাউকে থাকতে হবে। আজকাল কত চুরি হচ্ছে বলো। ঠিক, তাহলে একটা কাজ করি, আমিও এখানে থেকে যাই। যখন তোমার ফ্যামিলিরা আসবে আমরা দুজনেই এখান থেকে চলে যাব। হ্যাঁ, এটা করতে পারো। এবার তোমার খাওয়ার জন্য কিছু একটা বানাই। হ্যাঁ,
ঠিক আছে। নমস্কার, আমি কাঞ্চনা অবস্থি আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্রাইম চক্রে একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। রিতেশ আর শীতল একে অপরকে খুব ভালোবাসতো আর বিয়ের পরে একে অপরের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। যদিও প্রতিটা পরিবারে কিছু না কিছু নিয়ে ঝগড়া হয়েই থাকে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে ঝগড়াঝাটি না হলে লাইফে কিছু একটা অভাব বোধ হয়। যখন দুটো বাসনের একসঙ্গে ঠোকা লাগে তখন আওয়াজ তো হবেই। ব্যাস, এই গল্পটাই প্রতিটি পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্কের। রিতেশ আর শীতলের মধ্যেও এমনই ছোটখাটো ঝগড়াঝাটি হওয়ার জন্য শীতল নিজের বাপের বাড়িতে চলে আসে আর বেশ কিছুদিন ধরে ওখানেই থাকছিল। রিতেশ শীতলকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য নিজের শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছয়, কিন্তু সেখানে শীতলের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ওখানেই কিছুদিন থেকে যায়। কি হলো? ইচ্ছে করছে না, কিছু ফিলই হচ্ছে না। তোমার কিছু ফিল হয় নাকি? কতদিন হয়ে গেল আমি এক নারীর সুখ পেলাম না। শুধুমাত্র না মরে কোনো মতে বেঁচে আছি। সারাদিন বাড়ির কাজ করব, তোমার সেবা করব, সেই সব কাজ করি যা তোমার ভালো লাগে। তাতে তুমি কোনো দয়া করো না। আমার ওয়াইফ তুমি, আর একজন ওয়াইফকে তার হাজবেন্ডের জন্য এসব করতেই হয়। হ্যাঁ, বউ তোমার, কিন্তু চাকর নই। আর যদি এক নারীকে সবকিছু করতে হয় না, তাহলে একজন পুরুষকেও সবকিছু করতে হয়। আছে তোমার সেই পৌরুষত্ব? কাপুরুষ কোথাকার। রেখা, একটু বেশি বলছো তুমি। এর পরিণতি কিন্তু ভালো হবে না। পরিণতি? কিসের পরিণতি? কি করবে কি তুমি? যেটা করা উচিত সেটা তো তোমার দ্বারা হয় না। বড় এলো আমাকে পরিণতির ভয় দেখাতে। বাইরে গিয়ে না অন্য কারুর সঙ্গে চক্কর চালাবো, তখন পড়ে থেকো তুমি এরকম চুপচাপ বিছানার ওপর, আর খেতে থেকো আমার হাতের তৈরি রুটি আর তরকারি। দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়। নপুংসক নই আমি, আমার ইচ্ছে করছে না। আরে, কোন ডাক্তারকে গিয়ে দেখাও, তোমার মধ্যে দুর্বলতা আছে। কতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে? আমাকে বিয়ে করে তুমি আমায় কি সুখ দিয়েছো একবার ভাবো। বড় এলেন, হাট! কি বলবো ভাই, জীবনটা নরক হয়ে গেল আমার। আরে না না, এতে এতে আমার ওয়াইফের কোনো দোষ নেই। ও তো এমনিতেই আমার সঙ্গে বিয়ে করে বিরক্ত হয়ে গেছে, ফেঁসে গেছে বেচারি। জানি না ভাই, আমি ওকে ভালোই বাসতে পারি না, আমার ইচ্ছেই করে না। তোর কি মনে হয় সত্যি কোনো প্রবলেম আছে আমার মধ্যে? ডক্টরকে দেখানো উচিত নাকি? রোজকার ঝামেলা আর ভালো লাগছে না আমার। আরে ভয় লাগে ভাই, ও যদি বাইরে কোথাও চক্কর চালায় তাহলে তো আমি আর কাউকে মুখই দেখাতে পারবো না সমাজে। কখনো কখনো মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে কোথাও পালিয়ে যাই, বা সুইসাইড করে নি। চারিপাশটাকে শান্ত, তাই না? কোথাও কেউ নেই। তো কি করতে ইচ্ছে করছে? ধ্যাৎ পাগল, আমি তো এমনিই বলছিলাম যে আজকাল আর মানুষের পার্কে ঘুরতে ভালো লাগে না, শুধু বাড়ি আর ফোনের মধ্যে ঢুকে থাকে। আরে কারোর কাছে তোমার মতো এত একজন সুন্দরী বউ তো নেই, তাই না? সেই জন্য তারা ফোনে অন্যের বউকে খুঁজতে থাকে। তোমার তো শুধু আমার সাথে ফ্লার্ট করার একটা বাহানা দরকার। তো আবার কি করব, একটা কাজ করি, অন্য কোনো মহিলাকে পটিয়ে নিই। এক কাজ করি, অবিবাহিতা মেয়ে না, একজন বিবাহিতা মহিলাকে ফাঁসাবো, সব থেকে বেস্ট হবে। ওর জীবনে সুখী থাকবে, আমিও আমার জীবনে সুখে থাকবো। দুজনে শুধু ফ্লার্ট করার জন্যই দেখা করব। আমি না তোমায় একেবারে শেষ করে ফেলবো, বুঝেছো? আরে আমি মজা করছি গো, এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? একটা আর্জেন্ট কল আছে, এক সেকেন্ড। ঠিক আছে।
রেখা আর প্রেমল এমন এক স্বামী স্ত্রী ছিল যাদের সম্পর্ক প্রত্যেকদিন পরীক্ষার সম্মুখীন হতো। সেই পরীক্ষা রেখাকে নয় বরং প্রেমলকে দিতে হতো, পৌরসত্বের পরীক্ষা। আজকের যুগে পুরুষ শব্দটাকে এইরকম ভাবে ব্যবহার করা হয় যেন এটা খুব শান্তিপূর্ণ একটা শব্দ। প্রেমল রেখাকে বিয়ে করার পর সেই সুখ দিতে পারছিল না যা প্রত্যেক পুরুষ এক নারীকে দিয়ে থাকে, শারীরিক সুখ। এই জন্য দুজনের সম্পর্কে খুব তিক্ততা ছিল। প্রেমলের মধ্যে কি কোনো শারীরিক দুর্বলতা ছিল, নাকি ও রেখার প্রতি আকৃষ্ট হতো না? সে যাই হোক না কেন, বেশিরভাগ সম্পর্কেই একজন আশা নিয়ে বসে থাকে আর আরেকজন খুবই প্রেশারের মধ্যে থাকে। আর এই প্রেশারের জন্যই জীবনের বাঁচার ইচ্ছে অতটা থাকে না। আর এমনই প্রেমলের সঙ্গে ঘটেছিল। আপনি রেখা ম্যাডাম? হ্যাঁ স্যার। আপনি পুলিশ স্টেশনে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমিই করেছিলাম ফোন। কেন, কি হয়েছে? স্যার, আমার হাজবেন্ড প্রেমল বিগত 3 দিন ধরে নিখোঁজ, আর ওর ফোনটাও বন্ধ বলছে। ও ও কখনো এরকম না বলে কোথাও যায় না। আপনি ওনার বন্ধুদের কাছে খোঁজ নিয়ে দেখেছেন? স্যার, এমনিতে ওর কোনো বিশেষ বন্ধু তো নেই। একজন আছে, তাও সে শহরের বাইরে থাকেন। আর আমি ওনাকেও জিজ্ঞেস করেছি, কিন্তু উনিও কিছু জানেন না। আর আমি ওর অফিসেও ফোন করেছিলাম, তখন জানতে পারলাম যে ও 3 দিন ধরে অফিসে যায়নি। এই পরিমলবাবুর মিসিং কমপ্লেন লেখো আর ওনার ছবিগুলো সব আশেপাশে থানায় সার্কুলেট করিয়ে দাও। ওকে স্যার। রেখা ম্যাডাম, আমাদেরকে একবার বাড়ি সার্চ করতে হবে, স্পেশালি পরিমলবাবুর রুমে হ্যাঁ স্যার। সার্চ করো। আচ্ছা স্যার। রেখা ম্যাডাম, উনি কি কোনো বিষয় নিয়ে সমস্যায় ছিলেন বা কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা? না স্যার, সেরকম তো কিছুই ছিল না। আপনি আমাদেরকে পরিমলবাবুর ছবি দিতে পারবেন প্লিজ? ঠিক আছে, ওকে। কি হলো, এত আর্জেন্সি কিসের? স্যার, ডেড বডি পেয়েছি। কোথায়? ওইদিকে স্যার। স্যার, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। স্যার, ছুরি দিয়ে বারবার আঘাত করা হয়েছে। বডি দেখে মনে হচ্ছে স্যার যে 48 ঘন্টা আগে মার্ডার হয়েছে। বডি সবার আগে কে দেখতে পেয়েছে? স্যার, যারা নোংরা তোলে। বডির আশেপাশে কিছু পেয়েছো? মোবাইল আর পার্স ছাড়া কিছুই পাওয়া যায়নি স্যার। কোনো মেয়ের বডি? ইয়েস স্যার। রেপ? স্যার, বডি দেখে সেরকম তো মনে হয়নি, কিছু বলতে পারছি না। পোস্টমর্টমের পরেই সব জানতে পারা যাবে স্যার। এই মেয়েটি বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে বডির একটা ব্যবস্থা করো ফার্স্ট। ওকে স্যার। মনে হচ্ছে স্যার এইখানে মার্ডারটা হয়নি, মার্ডারটা অন্য কোনো জায়গাতে করে এখানে আনা হয়েছে, কারণ বডির আশেপাশে কোনো রক্ত ছিল না, শুধু টেনে আনার চিহ্ন রয়েছে। এই কিলারটার শু প্রিন্টের স্যাম্পলটা বের করো অ্যান্ড ডু ইট ফাস্ট। আচ্ছা স্যার। একদিকে প্রেমল 3 দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল। ওর স্ত্রী রেখা ওর এই নিখোঁজ হওয়ার জন্য চিন্তিত ছিল। অন্যদিকে পুলিশ একটা ডেড বডি খুঁজে পায়, কিন্তু এই লাশটা কোনো মেয়ের ছিল। শনাক্ত করার পরে পুলিশ জানতে পারে যে এই লাশটা শীতলের। হঠাৎ করে শীতলের এইভাবে নৃশংসভাবে হত্যা হওয়া খুবই আশ্চর্যজনক ছিল। পুলিশ বডির পোস্টমর্টম রিপোর্ট বের করে, কিন্তু তাতে রেপের কোনো উল্লেখ পাওয়া যায়নি। তার মানে শীতলের সঙ্গে কোনো দুষ্কর্ম হয়নি। কিন্তু হঠাৎ করে ওর হত্যা কি করে হলো? আর কে থাকতে পারে এই হত্যাকাণ্ডের পিছনে? কোনো সিরিয়াল কিলার ছিল কি, যে লোকেদের ধরে ধরে প্রাণে মেরে ফেলছিল? প্রেমল আসলে কোথায় নিখোঁজ হয়ে গেল? ওর সঙ্গেও কোনো দুর্ঘটনা ঘটেছে কি? আসুন দেখে নিই। রিতেশ বাবু, নিজেকে সামলান। স্যার, স্যার, এরকম ভাবে কেউ কি করে খুন করতে পারে? কি কারণ হতে পারে? শীতল দেবী এখানে কতদিন ধরে আছেন? উনি কিছুদিন আগে এখানে এসেছিলেন। আসলে এই বাড়িটা ওনার প্যারেন্টসের। ওনারা কোনো কারণে গ্রামে গিয়েছিলেন, আমি ওকে এখান থেকে নিতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে স্যার আমি কোনোদিন নিয়ে যেতে পারবো না ওকে। এই শীতল ম্যাডামের কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো সমস্যা যার রেজাল্টটা হচ্ছে এই মার্ডার? না স্যার, আমার তো তা মনে হয় না, কারণ
যদি কিছু থাকতো তাহলে শীতল অবশ্যই আমাকে বলতো। তো ওনার পরিবারের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা ঝগড়া তার কোনো আইডিয়া নেই স্যার। ওর বাড়ির লোকেদের আমি ইনফর্ম করে দিয়েছি, ওনারা যে কোনো সময় এখানে চলে আসবেন। আপনি ওনাদের জিজ্ঞেস করে নেবেন। রিতেশবাবু, আমাদের কি বাড়িটা সার্চ করতে হবে? নিন স্যার। রোহন। স্যার। রিতেশবাবু, যদি আপনার কোনো কিছু মনে পড়ে আমাদেরকে জানাবেন, যাতে আমরা শীতলের কিলার অবধি পৌঁছতে পারি। হ্যাঁ স্যার। যখন পুলিশ শীতলের মার্ডারের তদন্ত শুরু করলো, প্রথমে পুলিশের হাতে কোনো প্রমাণই আসেনি। না কোনো শত্রুতা, না কোনো রাগারাগির অ্যাঙ্গেল, আর না কোনো এমন ব্যক্তি যার ওপর সন্দেহ করা যেতে পারে, যা পুলিশের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারে। পুলিশও এক মুহূর্তের জন্য এই কেসটাকে আননোন কিলার কেস ভেবেছিল। তারপর এমন কিছু হয় যা পুলিশ ডিপার্টমেন্টকে এই কেসটাকে সলভ করতে সাহায্য করে। যখন শীতলের বাড়ির তল্লাশি নেওয়া হয়, তখন পুলিশ সেখান থেকে শীতলের ল্যাপটপ খুঁজে পায়, যেখানে মেল বক্স চেক করার পরে প্রেমলের মেল দেখতে পায়। খোঁজ খবর নেয়ার পর এটা জানা যায় যে প্রেমল যে কোম্পানিতে ছিল সেখানে শীতলও বিয়ের আগে জব করত। তারপর হঠাৎ করে একদিন প্রেমলের সেলফোন অন হলো, আর পুলিশ লোকেশন ট্র্যাক করে ওকে ধরে ফেলল। তুই নিরুদ্দেশ হওয়া নাটক করছিলিস? বল, কেন মারলি শীতলকে? ফোন করে তুই নিরুদ্দেশ হয়ে গেছিলি? আরে নিজের স্ত্রীর কথা তো একবার ভাবতে পারতি। বেচারি কত টেনশনে ছিল। বল, শীতলকে কেন খুন করলি? স্যার, আমি শীতলকে মারিনি স্যার। তুই আর বাঁচবি না। আমরা তোর প্রত্যেকটা মেল পড়েছি, যেগুলো তুই শীতলকে পাঠিয়েছিলি, যে তুই কিভাবে ওকে ভালোবাসা জালে ফাঁসিয়ে নোংরা কাজ করতে চেয়েছিলি। বল। স্যার, আমি শীতলকে খুব ভালোবাসতাম। অনেক বছর ধরে অফিসেও আমার জুনিয়র ছিল। আমি শীতলকে এত ভালোবাসতাম যে আমার বউকে আমি ভালোবাসার নজরে দেখতেই পারতাম না। সেই জন্য আমার বউ আমাকে নপুংসক ভাবত। আমি আমার বউকে ডিভোর্স দিয়ে শীতলকে বিয়ে করব ভেবেছিলাম। বিয়ে করার কথাও ছিল, কিন্তু শীতল না বলে দিল। স্যার, শীতল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আমার বউকে ছেড়ে দেব। তুমি প্লিজ আমাকে বিয়ে করো। দেখুন স্যার, আপনি লিমিট ক্রস করছেন। আমি আপনাকে ভালোবাসি না, আর না আমি কোনোদিন এমন কিছু হিন্ট দিয়েছি যাতে আপনার মনে হয় যে আমি আপনাকে ভালোবাসি। আর দেখুন, আমার বিয়ে হতে চলেছে। প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। শীতল, স্যার, জীবনটা তো আমার নষ্ট হয়ে যাচ্ছিল। শীতলকে ভোলার চেষ্টা করছিলাম, তখনই ওই বিয়ে করে শহর ছেড়ে চলে যায়। কিন্তু একদিন হঠাৎ আমি ওকে দেখতে পাই। আমি না তোমাকে প্রাণে মেরে ফেলবো যদি এরকম কিছু করো। আরে আমি মজা করছিলাম, তুমি এত সিরিয়াসলি নিয়েছো? আমি ফোনটা নিয়ে এক্ষুনি আসছি।
আমি ওকে ভোলার সম্পূর্ণ চেষ্টা করেছি স্যার, কিন্তু ওকে আমি ভুলতেই পারছিলাম না। তারপর আমি ওকে ওর স্বামীর সঙ্গে সহবাস করতে দেখিনি, তাই আমার রক্ত মাথায় উঠে যায় আর আমি ওকে মেরে ফেলি। কেমন লোক তুই, যে নিজের বউয়ের ব্যাপারে একবারও ভাবলি না? একতরফা ভালোবাসা, চাহিদা যা তোর মনে ছিল, তাতে কত জীবন নষ্ট হলো। এবার বাকি জীবনটা জেলে কাটাবি। প্রেমলের একতরফা ভালোবাসার চক্করে 4টে জীবন নষ্ট হলো। রেখা, রিতেশ, শীতল আর প্রেমলের নিজের জীবন। মানুষ ভালোবাসায় এমন অন্ধ হয়ে যায় যে ঠিক ভুলের পার্থক্য করতে ভুলে যায়। নিজেদের ব্যক্তিগত জীবনে নিজের স্ত্রীকেই সুখে না রেখে প্রেমল মনে মনেই এক জগৎ বানিয়ে ফেলে, আর সেই জগতে ও শীতলকে একতরফা ভালোবাসতে শুরু করে। ও মনে করত যে শীতলও ওকে ভালোবাসে, যে কারণে ও শীতলকে তার স্বামীর সঙ্গে হাসি খুশি দেখতে পারেনি। তাই হিংসে আর রাগের বশে ও শীতলকে দেখা করতে ডাকে আর তাকে মৃত্যু মুখে পৌঁছে দেয়। যাই হোক, আইনের হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমি হলাম কাঞ্চন অবস্থি, আর এখন আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।